ডোনাল্ড ট্রাম্প এখন চাচ্ছেন জাতিসংঘের মহাসচিব যাতে ইনফান্তিনো হয়। না, এটা আসলে হতেই পারে। 500 মানে $5 লাখ পেত, সেটা এখন বাড়তে বাড়তে মানে এই 12 বছর পরে 1.25 মিলিয়ন হয়ে গেছে। এই ওয়ার্ল্ড কাপে মনে হয় আর্জেন্টিনাকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, কিন্তু কেন এই দলটাকে নিয়ে এত বিতর্ক? বিশ্বকাপ শুধু ফুটবল না, এটা বিলিয়ন্স অফ ডলার্স, পাওয়ার, ব্র্যান্ড আর ন্যারেটিভেরও খেলা। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে কেন এত কন্ট্রোভার্সি? সবাই কি মাঠের লড়াই, নাকি এর পেছনে আছে ব্যবসার অঙ্ক? যেখানে ধোঁয়া সেখানে আগুন, নাকি গাছে কাঁঠাল গোফে তেল? সত্যি আর গুজবের মাঝে রেখাটা কোথায়? বিশ্বকাপের বিলিয়ন ডলারের গেম প্ল্যানে আসলে কি প্রমাণিত, আর কি বা ছিল শুধুই প্রচারণা? দর্শক, আমরা সেসব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শাহেক। যাচ্ছি তার কাছে। শাহেক, আপনাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। একটা লম্বা সময় গেল ফুটবল বিশ্বকাপের, আমরা আসলে হ্যাবিচুয়েটেড ছিলাম প্রতি রাতে খেলা দেখা, সকালবেলা ঘুমে টলমলো করতে করতে যে যার কাজে ফেরা, একটা লম্বা সময়ের একটা হ্যাবিট ছিল। সেই হ্যাবিটটা থেকে বের হয়ে এবার আমরা রিয়েলিটি চেকে চলে আসছি, লাভ লসের হিসেবে চলে আসছি। আমাদের লাভ কতটুকু হলো, ফিফার লাভ কতটুকু হলো? ফিফার লাভ আসলে যতটুকু হলো, আমরা যেটা চোখে দেখছি তার চেয়ে কি আরো অনেক বেশি কি ফিফার লাভ হলো না? হ্যাঁ, ফিফার তো আসলে এখানে যতটুকু না ফিফার লাভ বলতে হবে, এখানে আসলে পিন পয়েন্ট করে একজন মানুষের কথা বলতে হবে, সেটা হচ্ছে ইনফান্তিনো। তার কারণ হচ্ছে যে আপনি হয়তো জানবেন যে ওয়ার্ল্ড কাপের পরপরই আপনার ফিফার যে প্রেসিডেন্ট ইলেকশনটা হয়, এবং এই প্রেসিডেন্ট ইলেকশনটাকে ঘিরেই আসলে যত জল্পনা কল্পনা, ব্যবসা, বিতর্ক, এগুলো সৃষ্টি। তার কারণ হচ্ছে যে আপনার এইখানে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, আসলে ফিফা মানে ইনফান্তিনো আর কি এখন পর্যন্ত ফিফায় আর কি 3বার টানা আর কি প্রেসিডেন্ট হয়েছে, এবং উনি চতুর্থবারের হওয়ার জন্য চেষ্টা করছেন, যেটা কিনা মানে খুবই টাফ বলবো। যে মানে একমাত্র ওয়াও হ্যাভেল্যান্স এবং এরপরে হচ্ছে সেপ ব্লাটার, তারাই এত সময় ধরে আর কি থাকতে পেরেছিল। এরপর আসলে কেউই ভাবে বেশি দিন থাকতে পারেনি। ইনফ্যাক্ট একটু অ্যাড করে আপনার সঙ্গে একটা ইন্টারেস্টিং নিউজ আমি দেখছিলাম। সেই নিউজটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন চাচ্ছেন জাতিসংঘের মহাসচিব যাতে ইনফান্তিনো হয়। না, এটা আসলে হতেই পারে। তার কারণ হচ্ছে যে এখানে আপনার ফিফা যেভাবে সাপোর্ট দিয়েছে ইউএসএ কে বলতে হবে, কারণ ফিফা ইন জেনারেল সবসময় বেশ কিছু ব্যাপারে কঠোর থাকে, কিন্তু মানে এই ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করতে গিয়ে ইউএসএর বেশ কিছু পয়েন্টস এমন ছিল, যেগুলো যে ভিসা নীতি বা ধরেন যে ইন জেনারেল ম্যানেজমেন্ট বা সিকিউরিটি, সব কিছুতেই আমি বলবো যে ফিফা অনেক কিছু ক্ষেত্রেই ছাড় দিয়েছে আর কি ইউএসএ থেকে। ওটা যেটা কিনা মানে এরকম না যে ফিফা ছাড় দিতে পারে না, মানে এর আগে কখনো এরকম উদাহরণ সৃষ্টি করেনি, এইবারই যেভাবে উদাহরণটা সৃষ্টি করেছে ফিফা। তো সেই ক্ষেত্রে এখানে ইউএস এর এক ধরনের পজিটিভ, এক ধরনের ছায়া তো থাকতেই পারে ইনফান্তিনোর প্রতি। তো সেইটা একটা অ্যাঙ্গেল থাকতে পারে। বাট আপনার ধরেন যে এই যে আমি যেটা বলছিলাম যে তৃতীয়বারের মতন সে হয়েছে টার্মে, 4 বছরে করে টার্ম হয়, এইবারেও সে হওয়ার দৌড়ে আছে এবং সে তার জন্য সেটা খুব চেষ্টা করছে। এখন তারও এখানে প্রতিপক্ষ আসলে আছে। তা এখানে আসলে ইউএফার যে প্রেসিডেন্ট, সেও আসলে চাচ্ছে যে আপনি মানে ইউএফা থেকে যাতে অ্যাটলিস্ট মানে এবার নতুন একটা কোনো প্রেসিডেন্ট আসে। যদিও ইনফান্তিনো হচ্ছে সুইজারল্যান্ডের, কিন্তু এবার মানে ইউএফার যে প্রেসিডেন্ট সেফরিন, তারও একটা নজর আছে এই ফিফার গদিতে বসার জন্য, এবং নর্মালি ইউএফা থেকেই আর কি পরবর্তী আসে আর কি টাইম টু টাইম। এবং এবার আসলে এএফসিরও এক ধরনের নজর আছে, যেখানে কিনা এএফসি যে প্রেসিডেন্ট, সেও আসলে চেষ্টা করছে যাতে আপনার হচ্ছে ফিফার প্রেসিডেন্সিটা নিতে পারে। সো এই এক ধরনের যুদ্ধ বলতে পারেন, যেটা কিনা চলছে। তো যার কারণে আপনার ইউএফা থেকে দেখবেন যে আপনি সেফরিন এবার হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যায়নি। সো এটা একটা ধরনের আর কি তার একটা স্ট্যান্ড ছিল যে সে আসলে এটার এগেনস্টে আছে। আবার ওইদিকে এএফসি থেকে আবার অনেক ধরনের যে ফান্ডিং বলেন, যে সৌদি আরবের যে একটা ফান্ডিং, বা সৌদি আরবে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ করতে যাবে, এইখানেও আসলে এএফসি এখন বলতে গেলে আপনি যদি বলেন, তাহলে আমি বলবো যে কনফেডারেশনগুলোর মধ্যে সবচেয়ে বড় লোক কনফেডারেশন। তো সেই জন্য তাদেরও এক ধরনের ফাইন্যান্সিয়াল একটা ব্যাকিং থাকবে, এবং এই পুরো ফিফা চালাতে গেলে আসলে অনেক বড় ফাইন্যান্সিয়াল ব্যাকিং থাকবে। অন দি আদার হ্যান্ড, থার্ড যে পার্সন, সেটা হচ্ছে ইনফান্তিনো নিজেই চাচ্ছে যে আবার এই চেয়ারে বসতে। তো এই চেয়ারে বসতে গেলে আপনাকে মানে এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য জায়গার ভোটিং একরকম, ফিফার ভোটিংটার একটু ডায়নামিক্সে ডিফারেন্ট। তার কারণ হচ্ছে ফিফাতে আপনি জানেন যে 211টা দেশ আছে, এবং এই 211টা দেশের সবার সমান অধিকার। আপনার ইংল্যান্ডও ভোটিংয়ে যে অধিকার, বাংলাদেশেরও ভোটিংয়ে সেই অধিকার। কিন্তু আপনার যখন ওয়ার্ল্ড কাপ খেলছে কিন্তু মাত্র ধরেন যে 48টা দেশ, এই 48টা দেশের মধ্যে সবাই কিন্তু আবার ওরকম মানে বড় ফুটবলিং কান্ট্রি না।
সো এখন ছোট দেশগুলোর সংখ্যাই কিন্তু বেশি আপনি যদি দেখেন, এবং সেই ছোট দেশগুলো যদি মেজরিটি ভোট ফিফা বা ইনফান্তিনো দুজনেই যদি নিতে পারে, সেক্ষেত্রে তার জন্য ইলেকশনে জিতে যাওয়াটা খুবই সহজ। এখন এই ছোট দেশগুলোকে আপনি কিভাবে আপনার মানে ছায়াতলে নিয়ে আসবেন, সেটা হচ্ছে যে ফান্ডিং, একটা বড় ফান্ডিং, যেটা কিনা হচ্ছে তাদের ফুটবল ডেভেলপমেন্টের জন্য কাজে আসে, যেটার জন্য কিনা ইনফান্তিনো এই ফিফা ফরওয়ার্ড ফান্ড নামে একটা ফান্ড আছে, যেই ফান্ডটা সে সময়ের সাথে সাথে বছরের সাথে সাথে সেটাকে আরো বড় করেছে। যে ফিফা ফরওয়ার্ড ফান্ড বছরে, এর আগে বছরে মানুষ বাংলাদেশ 500 মানে $5 লাখ পেত, সেটা এখন বাড়তে বাড়তে মানে এই 12 বছর পরে 1.25 মিলিয়ন হয়ে গেছে। সো পার ইয়ার বাংলাদেশ কিন্তু 1.25 মিলিয়ন হচ্ছে ইউএসডি পাচ্ছে ফিফা থেকে। সো এইটা হয়তো ইংল্যান্ডের জন্য বা জার্মানির জন্য বা ফ্রান্সের জন্য এটা বড় কিছু ব্যাপার না, তাদের ব্র্যান্ডিংয়ে তারা এত বেশি টাকা উঠিয়ে ফেলে, কিন্তু বাংলাদেশের জন্য 1.25 মিলিয়ন পার ইয়ার ফর ফুটবল পাওয়াটা বিশাল একটা ব্যাপার। এবং তার সাথে যদি এবং তার সাথে আপনি ধরেন যে শুধু বাংলাদেশ না, এরকম ধরেন আরো 100টা দেশ সম্ভবত আছে। সো সেখানে যদি আপনি এরকম 100 থেকে 150 যদি দেশকে আপনি এই ফান্ডিংটা প্রোভাইড করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু তাদের এক ধরনের মানে ভোটের যে ইচ্ছাটা চলে যাবে ওইখানে। তো এই ফান্ডিংটা যে উঠাতে হবে, এই ফান্ডিংটা উঠানোর একমাত্র জায়গা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। সো দ্যাটস ওয়াই ফিফা অলওয়েজ চায় একটু ওয়ার্ল্ড কাপের দেশগুলো বাড়ুক, একটু ব্র্যান্ডিংটা বেশি হোক। এই জন্যই কি 64 দলের ইনিশিয়েটিভটা অনেকটা বেশি নেওয়ার ইচ্ছা। তাহলে হবে কি যে এই যে বাকি যে 48-এর পরে যেই বাকি যে 16টা টিম নিয়ে চিন্তা করা হচ্ছে, তাদেরও তাহলে একটা ভোটিং পজিটিভ সাইডে প্রতি এক ধরনের চলে আসবে। এর আগে আসলে ইনফান্তিনো চেষ্টা করেছিল যে ওয়ার্ল্ড কাপ যাতে 4 বছর না 2 বছর পর পর হয়, কিন্তু সেটা আসলে ফিজিবিলিটি স্টাডিতে টিকেনি। ইনফ্যাক্ট ওইটা আসলে রংটাও হারাবে, যে উন্মাদনা বিশ্বকাপ নিয়ে আমাদের থাকে, ওই রংটা হারাবে। তো এই কারণে এখন সে আর কি 68 দলের ওয়ার্ল্ড কাপে যেতে যাচ্ছে, সো দ্যাট এই যেসব দেশগুলো এখন উঠবে, যেমন উজবেকিস্তানের মতন দেশগুলো, এদের একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকবে ফিফার প্রতি। সো তখন এই ভোটিং এর রাজনীতিতে তখন হয়তো ইনফান্তিনো এখানে এক ধাপ এগিয়ে যাবে। সো আবার এদিকে কালকেও একটা জায়গায় লেখা পড়ছিলাম যে ফ্রান্স অলরেডি আর কি ইনফান্তিনোকে তারা ব্যাকিং করছে, তাদের ফিফার সাথে যে লায়কেপের যে একটা ভালো একটা সম্পর্ক আছে, ব্যালন ডিওর বলেন এবং বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে ফ্রান্সের ফেডারেশনের সাথে ফিফার বেশ ভালো একটা সম্পর্ক। সো সেই সম্পর্কটা তারা মানে মানে বহমান রাখতে চাচ্ছে। সো দ্যাট আর কি এই কারণে ফ্রান্সও আর কি ইনফান্তিনোকে আর কি এখানে একটা ভালো একটা ভোটিং পজিটিভ সাইড একটা নোট দিচ্ছে। সো এরকম ভাবে যে বড় দেশগুলো আস্তে আস্তে যদি ইনফান্তিনোর কাছে আসা শুরু করে, যে ইউএসএ অলরেডি আছে, মেক্সিকো আছে, তারপরে কানাডাও আছে, ফ্রান্সও চলে আসলো, এরকম ভাবে যদি আরো কিছু বড় দেশগুলোকে সে তার আন্ডারে নিয়ে আসতে পারে, তার জন্য আসলে ফিফার এই ভোটিং রাজনীতিতে আবার প্রেসিডেন্ট হওয়াটা সময়ের ব্যাপার। ফিফা বিশ্বকাপটা এবার আমরা যেটা দেখলাম যে হিউজ পরিমাণ টাকা ইনকাম আসলে হয়েছে, ইতিহাসের সবচেয়ে বেশি। এই জায়গায় আসলে কন্ট্রোভার্সিও ছিল এই ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক। একটা প্রশ্ন আমার বারবার চলেই আসে যে এই ওয়ার্ল্ড কাপে মনে হয় আর্জেন্টিনাকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, কিন্তু কেন এই দলটাকে নিয়ে এত বিতর্ক? না আসলে অনেক সময় আছে যে বিতর্ক তাকে নিয়ে হয় যাকে নিয়ে বিতর্ক হলে মানুষজনের আগ্রহ বাড়বে। সো যার কারণে আপনি যদি আজকে কুরাসাও বা হচ্ছে আপনি জার্মানিকে নিয়ে বিতর্ক করেন, হয়তো বেশি মানুষের এত বেশি আগ্রহ থাকবে না। সো অনেক সময় আছে যে জেনে বুঝেও মানুষজন ইচ্ছা করে বিতর্ক করে, সামান্য বিষয়কে বড় আকারে দেখানোর চেষ্টা করে যখন আর্জেন্টিনার ব্যাপারটা আসে। বাট কিছু কিছু ক্ষেত্রে আসলে আমি বলবো যে পজিটিভ সাইডে বিতর্ক গেছে আর্জেন্টিনার পক্ষে, কিছু কিছু নেগেটিভ সাইডেও বিতর্ক গেছে। যেরকম রিপোর্টে দেখছিলাম যে গোল্ডেন বলটা নিয়ে কথা হচ্ছিল, গোল্ডেন বলটা আসলে কেন যে মেসি পাবেন এটার আসলে আমি কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন পাই না। আপনার এই গোল্ডেন বলটা আসলে মানে পুরো অ্যাওয়ার্ড সিস্টেমটা সিলেক্ট করে ফিফার একটা টেকনিক্যাল স্টাডি গ্রুপ আছে, যেটা কিনা আর কি হেড বাই আর্সেন ওয়েঙ্গার, উনি আর কি টেকনিক্যাল ডিপার্টমেন্টের হেড এখন। তো তার আন্ডারে বেশ কয়েকজন থাকে, তো ওই প্যানেলটা আর কি সেট করে। তো এখন এই প্যানেল কিভাবে মেসিকে বাদ দেয়, এইটাই আসলে এখনো আমার কাছে বোধগম্য না। এবং রিপোর্টে যা বলছিল অনেকটাই যুক্তিযুক্ত, যে আপনি যে কোনো ডাটা বা স্ট্যাটিস্টিক্স বা ইম্প্যাক্ট যাই বলেন না কেন, সব কিছুর অ্যাঙ্গেল থেকে কিন্তু মেসি আসছে রাদার দ্যান রড্রি। হ্যাঁ, অনলি থিং রড্রি ক্যান সে যে হ্যাঁ আমি ওয়ার্ল্ড কাপটা শেষ পর্যন্ত জিততে পেরেছি। এবং যেটা আসলে ফিফা কনসিডার করে সেটা হচ্ছে একটা গোল্ডেন বলের ক্ষেত্রে আপনি বিবেচনা করবেন সে কতটুকু ইম্প্যাক্টফুল মাঠে ছিল, তার অবদান কতখানি ছিল, সেই জায়গাটাতেও বিচার করলে তো লিওনেল মেসিকে পিছিয়ে রাখা যাবে না। জি, আপনি যেটা বলছেন যে ইম্প্যাক্ট, একটা হতে পারে যে স্ট্যাটিস্টিক্স আর একটা হতে পারে ইম্প্যাক্ট। স্ট্যাটিস্টিক্সেও মেসি এগিয়ে 8টা গোল 4টা অ্যাসিস্ট, আবার ইম্প্যাক্টে যদি দেখেন প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ গেলে
সেখানে কিন্তু তার এক ধরনের ইম্প্যাক্ট ছিলই মাঠের প্রতি, কিন্তু রডরির হয়তো আপনার স্পেন কোনো গোল খায়নি, সেখানে হয়তো রডরির একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু আপনাকে ম্যাচ জিততে গেলেও তো ইম্প্যাক্ট রাখতে হবে। সো সেই ক্ষেত্রে গেলেও তো আমি বলবো যে রডরির ওইরকম পজিটিভ ইম্প্যাক্ট যে কতটুকু ছিল সেটা আসলে বলা যায় না, কারণ এখানে তার দলের অন্যান্য প্লেয়ারদের ইম্প্যাক্টও এখানে একটা বড় ব্যাপার ছিল। কিন্তু মেসি অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে কিছু কিছু ম্যাচে সে নিজে একা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। সো ওইটাই তো আসলে ইম্প্যাক্ট হিসেবে কাউন্ট হয় রাদার দেন এনিথিং এলস। সো এইটা আমি বলবো যে ওই বিতর্কের ওয়ার্ল্ড কাপ শেষ হলো বিতর্ক দিয়ে আর কি। বিতর্ক তো থেকেই যাচ্ছে, সেখানে একটা প্রশ্ন আবারও চলে আসে যে এই যে গোল্ডেন বল বিতর্কটা এখানে আছে, তারপরে রেফারিং বিতর্ক তো পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই ছিল। তারপরে লিওনেল মেসিদের ফাইনাল ম্যাচে যেটা দেখা গেছে, টানেলের ভেতর থেকে বের হচ্ছে ম্যাচ শুরুর আগে, তখনই আসলে একটা সাসপিশিয়াস একটা ঘটনা ঘটে গেছে তখনই শুরুতেই। সো আর্জেন্টিনাকে আসলে আর্জেন্টিনার বেশ কিছু প্রাপ্য তারা পায়নি, বেশ কিছু কার্ড জটিলতা আমরা দেখেছি যেগুলো আসলে হওয়ার কথা না কিন্তু হয়েছে। এইটা কি আসলে প্রচ্ছন্ন কোনো চাপ আসলে ছিল কিনা? হ্যাঁ, হয়তো থাকতে পারে, বাট আমার কাছে যে মানে হাফ টাইমের ফুটেজটা আসলে আমিও দেখেছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে দ্য অনলি থিং যেটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছিল পুরো ফাইনালে, সেটা হচ্ছে লিজান্দ্রো মার্টিনেজের আর্লি যে ইনজুরিটা। মানে আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপে আমাকে যদি আপনি বলেন যে বেস্ট 11 করতে পুরা ওয়ার্ল্ড কাপের, আমি অবশ্যই সেন্টার ব্যাকে আপনার পাও কুবার্সের সাথে লিজান্দ্রো মার্টিনেজকে রাখবো। সে সময় মতন অ্যাসিস্ট করেছে, সময় মতন গোলও দিয়েছে, ডিফেন্ডিংও করেছে। সো তার মতন একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার ডিফেন্স লাইনে ফার্স্ট হাফেই বের হয়ে যাওয়া, এবং সেখানে ওটামেন্ডি যে কিনা ওয়ার্ল্ড কাপ জুড়ে এভাবে রেডি ছিল না এবং বেশ বয়স্ক, তার আসলে স্পেনের মতন মানে ফাইনালে দলের সাথে খেলাটা আসলে তাদের জন্য এক ধরনের হার্ড। সো আমি বলবো যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই সাবস্টিটিউশনটা দেখার পরই এবং তারপরেই প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, তারা অনেক মেন্টালি অনেকটা আপসেট হয়ে গেছিলো যে মানে এত প্লেয়ার থাকতে লিজান্দ্রো মার্টিনেজের মতন প্লেয়ার, মানে যার আসলে ওভাবে রিপ্লেসমেন্ট বলা যায় না। মানে আপনি দুইজন সেন্টার ব্যাককে দেখেন, ওইরকমভাবে রিপ্লেসমেন্ট আপনি করতে পারবেন না, কিন্তু এদিকে লেফট ব্যাক তাগলিফিকো বা আপনি হচ্ছে মলিনা, বাকি যাকেই করতে চান না কেন সব জায়গায় মোটামুটি পারাদেস বলেন, ডিপল বলেন, সব জায়গায় মোটামুটি প্লেয়ার ছিল, বাট এই একটা জায়গায় আর আমি বলবো যে মেসির জায়গাটা ছিল না। সো যার কারণে এক ধরনের মেন্টালি আমি বলবো যে তারা একটু ডিপ্রেস ছিল। সো যার কারণে আই থিঙ্ক এখানে মোটিভেট করার জন্য হয়তো মেসি ওই রকম কমেন্টটা করেছিল, কারণ বাকি সবাই আর কি একটু ডিমোটিভেটেড যে লিজান্দ্রো মার্টিনেজের মতন প্লেয়ার নাই, কিভাবে তারা ইনিশিয়েট করবে অ্যাটাকটা। সো এটা আমার অ্যাসেসমেন্ট আর কি, ওই ভিডিও দেখে বা এইসব দেখে আমার মনে হয় না যে এছাড়া কোনো অপ্রীতিকর কোনো ঘটনা হয়তো হাফ টাইম ওরকম কিছু ঘটেনি। সো আই থিঙ্ক ওই ইনিশিয়েশনটা যে আবার আসো আমরা সেকেন্ড হাফে ট্রাই করি, এখনো খেলা হাতে আছে, সো এরকম একটা হয়তো কমেন্ট করেছে, কিন্তু আই থিঙ্ক ইট ইজ লস্ট ইন ট্রান্সলেশন, মানে পুরো জিনিসটা একটু ডিফারেন্ট ভাবে নিয়েছে আর কি মানুষ, যে যার মতো করে ট্রান্সলেট করে নিয়েছে, যার যেটা প্রয়োজন যেইভাবে। যেটা বলছিলেন আপনি যে আর্জেন্টিনাকে নিয়ে, আর একটা বিষয় এখানে একটু স্পষ্ট আমার কাছে মনে হয় যে যতখানি আর্জেন্টিনার পারফরমেন্স কিংবা সবকিছু মিলিয়ে আপনি যেটা বললেন যে ওইটা হয়তো টিম স্পিরিটটাকে বাড়ানোর জন্যই মেসির একটা টোটকা ছিল, কিন্তু তারপরেও একটা কিন্তু থেকে যায়, যেখানে আসলে লিওনেল মেসিদের বিশ্বকাপ হারার পরে প্রত্যেকে ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করেছে, সোশ্যাল মিডিয়াতে তারা বেশ অ্যাক্টিভ ছিল, এবং প্রত্যেকের পোস্টেই একটা একটা কেমন যেন নেগেটিভ একটা ব্যাপার, কেমন একটা চাপ অনুভব করছে কিনা, বা একটা হতাশাজনক একটা ব্যাপার, যেটা আসলে হয়তো চাইনি কিন্তু করতে হয়েছে, এইরকম একটা ফিশি একটা সাউন্ড করে। আসলে এইটা কতটুকু আমার আমার কাছে যেটা মনে হয়েছে ওভার দ্য হোল ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা ওয়াজ এ ওয়েল রান টিম, ওয়েল রান সিন্স অ্যাজ এ টিম দে ওয়ার ভেরি গুড, বাট দে ওয়ার নট এ ওয়েল বিহেভ টিম। আপনি যদি ওভারঅল সবগুলো খেলা দেখেন, যেভাবে তারা মাঠের মধ্যে এবং মাঠের বাইরে আসলে খেলা শেষেও যেভাবে বিহেভ করেছে অন্যান্য প্লেয়ারদের সাথে, এক ধরনের ধাক্কাধাক্কি, বা আপনি ধরেন যে যখন চ্যাম্পিয়নের সেলিব্রেশন হচ্ছিল তারা মুখ ঘুরিয়ে আসলে ফ্যানদের দিকে তাকিয়েছিল। সো ওই সেন্সে আমার কাছে মনে হয়েছে যে অফ দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ড মানে ডিসিপ্লিনের জায়গা থেকে তারা দে ওয়ার নট ওয়েল বিহেভড। আপনি যদি ইংল্যান্ডের ম্যাচটাও দেখেন, শুরু থেকে অকারণে লাথালাথি ধাক্কাধাক্কি একটু মানে বা সহজ বাংলা ভাষায় গাড়াগাড়ি গাড়াগাড়ি যেটা বলা হয় সেভাবে করছিল। সো ওই অ্যাঙ্গেল থেকে আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে ওই রকমভাবে ওয়েল বিহেভ ছিল না, যেটা কিনা গত ওয়ার্ল্ড কাপে তারা ছিল। গত ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা ডিসিপ্লিনড, কোনো বেশি এক্সট্রা মারামারিতে না, শুধুমাত্র মেসিকে যদি ফাউল করা হয় তাহলে সবাই ইনিশিয়েট করতো, এছাড়া খুব বেশি না। কিন্তু এবার ইন্ডিভিজুয়ালি ধরেন যে পারাদেসের সাথে অন্য প্লেয়ারদের, বা মানে ম্যাচ শেষের পরে হচ্ছে মানে আমি অনেক প্লেয়ারের মধ্যে একটু বেলিংহামের সাথে আরেকজন প্লেয়ারের নামটা ভুলে গেছি,
তো তার মধ্যে এক ধরনের হাতাহাতি হচ্ছিল, আবার ফাইনালেও দেখা গেল যে হাতাহাতি হচ্ছিল। সো মানে খেলা শেষ হওয়ার পরও কেন জানি একটা ডিসিপ্লিনারি ইস্যুস ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে। সো এই কারণে আমি বলবো যে দে ওয়ার নট ওয়েল বিহেভড ওভারঅল, বাট এই কারণে হয়তো সোশ্যাল মিডিয়াতে এখন তাদের একটা মানে ওই আত্মপ্রকাশটা আরও বেশি দেখা যাচ্ছে, কারণ সবাই তো সবার জায়গা থেকে আসলে পোস্ট করছে। সো ওই রকম আমি ওই জন্য আর কি আমি বলছিলাম যে একটু ওয়েল বিহেভড মনে হচ্ছে না, বাট এমনিতে ওয়েল রান টিম ছিল, যার কারণে তারা ফাইনাল পর্যন্ত আর কি গিয়েছে। একটা ছোট্ট প্রশ্ন, খুব ছোট্ট করে জানতে চাইবো যে ফিফা কি প্লাম নাকি না? কোন অ্যাঙ্গেল থেকে এটা বলতে হবে, কারণ বিভিন্ন অ্যাঙ্গেল আছে। সো আপনি যদি ধরেন যে খেলার 90 মিনিট বলেন, আমি বলবো যে এই ক্ষেত্রে ফিফা কখনোই মানে কোনো রকমের কিছু করে না, তারা 90 মিনিটটাকে 90 মিনিট রাখতে দেয়। এর বাইরে বিভিন্ন ম্যানেজমেন্ট রিলেটেড ট্যাকটিক্স, ভোটিং, অ্যাসোসিয়েশন, কনফেডারেশনের মধ্যে ম্যানেজমেন্ট, এইগুলোতে অনেক এদিক ওদিক তো তার একটু মানে আছে। পুরোপুরি ফিফাকে আসলে না, না, একপাক্ষিক বলা please যাচ্ছে বলা না। যাবে না, আপনি আপনাকে পারবেনই অসংখ্য না। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা ফিফা বিশ্বকাপ নিয়ে নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েক।